লাবণ্যর কথায় তুর্য আর কথা বাড়ায় না, সকলের পানে তাকিয়ে বলে ওঠে, তোরা সকলে রেডি তো? মেঘা পাশ থেকে বলে ওঠে, আমরা পুরো রেডি ভাইয়া। ওকে তাহলে চল বেরিয়ে পড়ি, এমনিতেই বড্ড দেরি হয়ে গেছে। তুর্যের কথায় সকলে মাথা নাড়ায়। তা দেখে তুর্য আর কিছু না বলে হাঁটা দেয় বাহিরের দিকে। তার পেছন পেছন তাজ তাহসানরাও যেতে থাকে, তাদের পেছন পেছন আবার মেয়েরাও। তুর্য, তাজ আর তাহাসান গিয়ে গ্যারেজ থেকে 3টে গাড়ি বের করে সদর দরজার সামনে দাঁড় করায়। গাড়ি আসতেই জয়, আহিল, ফারদিন, আকাশ মিলে সব লাগেজগুলো ডিকিতে তুলতে থাকে আর মেয়েরা গাড়িতে গিয়ে বসতে শুরু করে। তাজের গাড়িতে নাতাশা, তনি, মেঘা, লাবণ্য ও মাহিরা ওঠে। তাহাসানের গাড়িতে উঠবে ছেলেরা। তাজ ঘুরে তাকায় গাড়ির বাহিরের দিকে। তিথি তারার সাথে দাঁড়িয়ে আছে। তার সে মনে মনে বলে ওঠে, প্লিজ আমার গাড়িতে বসো প্লিজ। কিন্তু তাজের চাওয়াতে এক বালতি পানি ঢেলে দেয় তিথি। সে তার গাড়িকে ইগনোর করে গিয়ে দাঁড়ায় তুর্যের গাড়ির সামনে। দেখেই বোঝা যাচ্ছে সেই গাড়িতেই উঠবে সে। রাগ হয় তার প্রচণ্ড রকমের। তাজ রাগে চোখ সরিয়ে নেয় তিথির কাছ থেকে। বড্ড বেশি রাগ হচ্ছে তার। এদিকে তারা যে সামনের সিটে বসার জন্য গাড়ির দরজাটা খুলতে যাবে, অমনি কোথা থেকে টয়া দৌড়ে এসে সে গিয়ে গাড়ির দরজা খুলে ধপ করে বসে পড়ে সামনের সিটে। তা দেখে রাগে তেতে ওঠে তারা। আর তুর্যের রাগ দেখে কে? সে তো টয়াকে তার পাশে বসতে দেখে গাড়ির স্টিয়ারিংয়ে রাখা হাতটি শক্ত করে চেপে ধরে। রাগে তার চোখ মুখ শক্ত হয়ে আসে। তারা তো এবার তেতে বলে ওঠে, এই তুমি সামনে বসলে কেন? আমি তো বসতে যাচ্ছিলাম নাকি? টয়ার কথা শুনে খ্যাপা বাঘিনীর মতো তারা বলে ওঠে, না আমি বসবো না, আমি এই সিটটাতেই বসবো, তুমি এখান থেকে সরো। টয়া আমকর কথা শুনে রাগে কটমট করতে করতে বলে ওঠে, সরবো না। কি করবি? টয়ার কথা শুনে পাশ থেকে তিথি, নেহা, শ্রাবন্তী এরা বেশ বিরক্ত হচ্ছে। এই মেয়ে সব কিছুতেই বেশি বেশি। তারা ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, দেখো টয়া আপু, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, এই সিট থেকে সরো বলছি। তারার কথা শুনে এবার যেই টয়া কিছু বলতে নেবে, অমনি তুর্য ধপ করে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে। সকলে তার পানে তাকায় অবাক চোখে। তুর্য গাড়ির দরজাটা বিকট শব্দে লাগিয়ে দেয়। সকলে চোখ খিচে বন্ধ করে নেয়। টয়া অবাক চোখে তাকায় তুর্যের পানে। তুর্য ওই পাশ দিয়ে ঘুরে এসে তারার হাত ধরে কর্কশ কণ্ঠে বলে ওঠে, চল। বলেই তারার হাত ধরে নিয়ে যেতে থাকে। টয়া অবাক চোখে পেছন ফিরে তাকায়। তাদের পেছন পেছন নেহা, তিথি, শ্রাবন্তীরাও যেতে থাকে। তুর্য গিয়ে তার নিজের গাড়ির সামনে গিয়ে থামে, যেটাতে তাহসান বসে আছে। তুর্যকে দেখে তাহসান কিছু বলার আগেই তুর্য তিক্ত কণ্ঠে তাহসানকে বলে ওঠে, তোরা সামনের গাড়িতে গিয়ে শিফট হ, আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি। তুর্যের কথা শুনে তাহসান কোনো কথা পারায় না। তুর্যের চোখ মুখ দেখেই তাহসান বুঝতে পারে কোনো সমস্যা হয়েছে। তাই তাহসান আর কথা না বাড়িয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে গাড়ি থেকে নেমে যায়। তাহসান নামতেই তুর্য, নেহা, তিথিদের ইশারা করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, যাও তোমরা ওঠো। তুর্যের কথা শুনে মাথা নাড়িয়ে সকলে চুপচাপ উঠে পড়ে। তুর্য ফিরে তারার পানে এক পলক তাকিয়ে সামনের সিটের গাড়ির দরজাখানা খুলে দিয়ে থমথমে কণ্ঠে বলে ওঠে, ওঠো। তুর্যের কথা শুনে তারা হালকা হেসে গাড়িতে উঠে পড়ে। এদিকে টয়া এসব দেখে রাগে পা দিয়ে গাড়ির সামনের দিকটাতে লাথি মেরে রাগে কটমট করে বলে ওঠে, সব সময় তারার জন্য আমার সব প্ল্যান মাটি হয়ে যায়। বলেই সে রাগে ফুঁসতে থাকে। এর মাঝে তাহসান এসে ড্রাইভিং সিটে একবার তাকায়। টয়াকে দেখে তাহসান বিরক্ত হয়ে গিয়ে বসে পড়ে ড্রাইভিং সিটে। সে এবার বুঝতে পারে তুর্যের গাড়ি চেঞ্জ করার মানেটা কি। টয়া তাহসানকে আসতে দেখে এক পলক তাকায়, ফের সামনের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। এর মাঝে ছেলেরা সবাই এসে গাড়িতে বসে। টয়াকে এ গাড়িতে দেখে সকলেই বেশ বিরক্ত হয়, কিন্তু তা প্রকাশ করে না। তারা নিজেরা এটা ওটা নিয়ে আলোচনা করতে থাকে, এমন ভাব করে সকলে যাতে এখানে তারা ছাড়া আর কেউ নেই। টয়া বেশ বিরক্ত হচ্ছে। কোথায় সে কি ভেবেছিল আর কি হয়েছে? এখন তাকে একা এতগুলো ছেলের সাথে বসে যেতে হবে।
কারোর সাথে কথাও সে বলতে পারবে না। ভাবতেই তার রাগ হচ্ছে। তুর্য গাড়িতে ওঠার আগে তাহসান আর তাজকে ডেকে জোরে চিল্লিয়ে বলে ওঠে, এই তাহসান, তাজ, শুন, গাড়ি সাবধানে চালাস, আমরা পেছনে পেছনে আছি। তুর্যের কথায় তাহসান গাড়িতে বসেই চিল্লিয়ে বলে ওঠে। তাহসানের কথায় তুর্য ওকে বলে। তাহসান আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। পরপর তাজও গাড়ি স্টার্ট দেয়। ওরা গাড়ি ছাড়তেই তুর্য ওপাশ দিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। তারার পানে এক পলক তাকায়। তারা তার পানেই তাকিয়েছিল। তা দেখে তুর্য তারাকে জিজ্ঞেস করে, সিট বেল্ট ভালো করে বেঁধেছিস? তুর্যের কথা শুনে তারা ওপর নিচ মাথা নাড়ায়। তা দেখে তুর্য আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। মুহূর্তে সব গাড়ি তারাকুঞ্জ ছেড়ে বেরিয়ে আসে। তারা আর চোখে তাকিয়ে তাকিয়ে তুর্যকে দেখছে। পেছনে তিথিরা গল্প করছে। তুর্য মন দিয়ে গাড়ি চালাচ্ছে আর তারা তুর্যকে কিছু সময় দেখে হালকা হেসে বাহিরের দিকে তাকায়। মনে তার আনন্দের দোলা দিচ্ছে। এত আনন্দ সে কোথায় রাখবে ভেবে পাচ্ছে না। কিভাবে তার হাত ধরে নিয়ে এসেছে, শুধু সেই প্রতিচ্ছবিটাই তার চোখে ভেসে উঠছে। বড্ড আনন্দ লাগছে তার। টয়াকে কি সুন্দর ঠান্ডা মাথায় অপমান করে দিল, কোনো কথাবার্তা না বলেই। তারা শব্দহীন হাসে। গাড়ি চলছে আপন মনে। ঘড়ির কাঁটা তখন সকাল 11টা ছুঁই ছুঁই। রোদ্দুরটা একেবারে উজ্জ্বল। আকাশ যেন ধুয়ে মুছে আরও নীল হয়েছে। রাতের ঝড় বৃষ্টির স্মৃতিমাত্র রয়েছে গাছের পাতায়। রাস্তার পাশে ছোট ছোট ঘাসে জমে থাকা পানির ফোঁটায়। রাস্তার পিচ এখন কিছুটা শুকনো, তবে কোথাও কোথাও রোদ ঝলকে উঠছে জমে থাকা পানির ফোঁটায় ফোঁটায়। তারা চুপসে বসে আছে গাড়ির ভেতরে। জানালার কাছে ভর দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে মুগ্ধ চোখে। তার চারপাশের দৃশ্যগুলো একের পর এক তাকে টেনে নিচ্ছে। পৃথিবীটাকে যেন সে নতুন চোখে দেখছে আজ। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা অশ্বত্থ, করই আর রেন ট্রি গাছগুলো সকালের সোনালি রোদের মাঝে অপূর্ব লাগছে। পাতার ফাঁক গলে আলো এসে পড়ছে রাস্তায়। ছায়া আর রোদের খেলায় তৈরি হচ্ছে এক অপরূপ চিত্রপট। সব কিছু দেখতে ব্যস্ত হয়ে পড়ে তারা। পেছনে নেহারা গল্পে মজে আছে। এর মাঝেই তুর্য গাড়ির ব্রেক কষে। সকলে অবাক হয়ে তাকায় তার পানে। কেউ কিছু জিজ্ঞেস করার আগেই তুর্য বলে ওঠে, তোরা বস, আমি কিছু খাবার নিয়ে আসছি। দুপুরে মনে হয় না আর নামা হবে। নামলেই যে আমি আটকা পড়তে হবে আমাদের, তাই গাড়িতেই লাঞ্চটা করে নিস তোরা। তুর্যের কথায় আর কেউ কিছু বলে না। তুর্য আর কথা না বাড়িয়ে নেমে যায়। এপারেই বড় খাবারের রেস্টুরেন্ট পড়েছে একটা। তুর্য সেটাই চলে যায়। তারা এক পলক তাকায় সেখানে, ফের তাকায় সামনের দিকে, ব্যস্ত শহরটাকে দেখতে থাকে। প্রায় 10 মিনিট পর তুর্য হাতে করে অনেকগুলো প্যাকেট নিয়ে গাড়ির দিকে এগিয়ে আসে। গাড়ির দরজা খুলে বসে পড়ে ড্রাইভিং সিটে। গাড়ির দরজাটা লাগিয়ে দিয়ে কিছু প্যাকেট নেহাদের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, ধর, এটাতে লাঞ্চের খাবার আছে আর এটাতে কিছু নর্মাল খাবার আছে, যেগুলো যেতে যেতে তোরা খাবি। তুর্যের কথায় নেহা তা হাতে নিয়ে নেয়। নেহা প্যাকেটগুলো হাতে নিতেই তুর্য কিছু প্যাকেট তার পায়ের থেকে কিছুটা দূরে রেখে দেয় আর একটা প্যাকেট তারার কোলের ওপরে দিয়ে বলে ওঠে, ধর, এটাতে লাঞ্চের খাবার আছে আর এটাতে কিছু নর্মাল খাবার আছে, যেগুলো যেতে যেতে তোরা খাবি। এগুলো খেতে থাক, সকালে তো কিছু খাসনি, এগুলো শেষ হলে এখানে আরো আছে, সেগুলো খাস। তুর্যের কথা শুনে তারা প্যাকেটটির দিকে তাকায়। প্যাকেটটি খুলে সে পুরো অবাকের মাঝে। কত রকমের খাবার রয়েছে, কি নেই তাতে। চকলেট, লেমন চিপস, স্পাইসি চিপস, ডোনাট, পিনাট বার, ওয়েফার, মিনি কাপকেক, বিস্কুট, টফি, চিজ বল, ফ্রেঞ্চ ফ্রাই প্যাক, ছোট আইসক্রিম কাপ, কোন আইসক্রিম, চকোবার, ক্যারামেল ক্যান্ডি, ঝালমুড়ি প্যাক, জুস ক্যান, চিকেন পপকর্ন, চিকেন নাগেটস প্যাকেট। এত কিছু দেখে তো তারা পুরাই অবাক। মনে হচ্ছে যেন তুর্য খাবার নয়, পুরো দোকানের খাবার তুলে এনেছে। তার উপর আবার বলছে কিনা এগুলো শেষ হলে আরও আছে। সেগুলো খেতে সে কি রাক্ষস নাকি যে এত কিছু খাবে সে? তারা তুর্যের পানে অবাক চোখে তাকায়। তারাকে এভাবে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে তুর্য ভ্রু কুঁচকে তাকে ইশারা করে কি হয়েছে। তা দেখে তারা জোরপূর্বক হেসে দুপাশে মাথা নাড়ায়, যার অর্থ কোনো কিছু হয়নি।
তুর্য আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি স্টার্ট দিতেই তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে তাকায় খাবারগুলোর দিকে। ভাবে কি আর করার, খাবারগুলো যখন এনেছে তখন তো তাকে খেতেই হবে নাকি। আর কিছু খাক বা না খাক, অন্তত আইসক্রিমগুলো তো খেতে হবে, না হলে সব গলে পানি হয়ে যাবে। তারা আর বসে না থেকে কোন আইসক্রিমটা বের করে খুলে খেতে শুরু করে। পেছনে নেহা, শ্রাবন্তী, তিথি ওরাও খেতে শুরু করে। তুর্য গাড়ি চালাচ্ছে আর লুকিং গ্লাসে একটু পরপর তারাকে দেখছে। তারা এর মধ্যে পরপর সবগুলো আইসক্রিম ফিনিশ করে ফেলে। শুধু চকোবার আইসক্রিমটা রয়ে গেছে। খেতে পারবে না ভেবেও কি সুন্দর সবগুলো আইসক্রিম সে পুরো সাবার করে দিল। তারা আইসক্রিমের প্যাকেট খুলে খেতে থাকে। খেতে খেতে তার হুট করেই তার চোখ যায় তুর্যের উপর। সে তো ভুলেই গিয়েছিল এখানে সে ছাড়া আরও একজন আছে। সকলে কিছু না কিছু খাচ্ছে, কিন্তু তুর্য তো কিছুই খাচ্ছে না। তার উপর তুর্য ভাইও তো সকালে কিছু খেয়ে আসেনি। আবার সব আইসক্রিমগুলো সে তুর্য ভাইকে না দিয়েই খেয়ে ফেলেছে। এই একটাই আছে, তাই তারা ভাবে সে তো সব আইসক্রিম খেয়ে ফেলেছে। হুট করে তারা কী ভেবে আইসক্রিম তুর্যের মুখের সামনে ধরে। হুট করে এমন হওয়ায় তুর্য গাড়ি চালাতে চালাতে আইসক্রিমটির দিকে ভ্রু কুচকে তাকায়। ফের তারার পানে। তারা তা দেখে আমতা আমতা করে বলে ওঠে, খাবেন তুর্য ভাই? তারার কথা শুনে তুর্য আইসক্রিমটির দিকে তাকায়। পেছন থেকে নেহা, তিথি, শ্রাবন্তী তা দেখে দুষ্টু হাসে। নেহা বসে না থেকে তড়িঘড়ি করে এই মুহূর্তটা ক্যাপচার করার জন্য তার ফোন বের করে ভিডিও অন করে। সে জানে না তুর্য আদৌ আইসক্রিমটা খাবে কিনা, তবে ভিডিও করতে ক্ষতি কি। তারা তুর্যের পানে তাকিয়ে আছে, না জানি এখন কি বলে তাকে। আদেও তার এঁটো করা আইসক্রিমটা খাবে কিনা সে ভাবছে। তুর্য সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে চালাতে হুট করে আইসক্রিমটা মুখে নেয়। তা দেখে তারা অবাক চোখে তাকায়। সে ভাবেনি এটা যে তুর্য তার এঁটো করা খাবারটা খাবে। সে অবাক চোখে তাকিয়ে আছে। পেছন থেকে শ্রাবন্তী, তিথিও ও বলে চিল্লিয়ে ওঠে। তা দেখে লজ্জায় তারা শেষ। তুর্য হালকা হাসে। নেহা, তারা তুর্যের পানে তাকিয়ে হালকা হেসে ভিডিও করতে থাকে। নেহা বড্ড অবাক হয়েছে বটে। যে ছেলে সামান্য তার জিনিস কেউ হাত দিলে সেটা কোনোদিনও ছুঁয়েও দেখত না, আজ সেই ছেলে তারার মুখের খাবার খাচ্ছে। ভাবতেই নেহা হালকা হাসে। তারার হাতটা কিছুটা নেমে আসায় তুর্য তা দেখে কর্কশ কণ্ঠে বলে ওঠে, কিভাবে ধরেছিস? খেতে পাচ্ছি না, ভালো করে ধর। তুর্যের কথায় থতমত খায় তারা। মুহূর্তেই সব লজ্জা উধাও তার। সে ভালো করে আইসক্রিমটা তুর্যের মুখের সামনে ধরে। তুর্য গাড়ি চালাতে চালাতে তা খেতে থাকে। পেছন থেকে সবটাই তিনজনে বসে বসে দেখতে থাকে আর হাসতে থাকে। দুপুর ৩টা। সূর্য তখন আকাশের মাঝ বরাবর দাঁড়িয়ে। তবু রোদের তেজ অনেকটা কমে এসেছে। চারপাশে হালকা ঝিম ধরা পরিবেশ। রাস্তার দুপাশে ছায়া পড়ে আছে উঁচু উঁচু গাছ থেকে, যেগুলোর পাতা মাঝে মাঝে বাতাসে কেঁপে উঠছে। শহরের বাইপাস রোড ধরে গাড়ি চলেছে। পাশে পাশে বড় বড় বিলবোর্ড। এক একটা দোকান বা রেস্তোরাঁ চোখে পড়ে। দূরে মাঝে মাঝে দেখা যাচ্ছে হাইওয়ে, রেস্টুরেন্ট বা পেট্রোল পাম্প। রাস্তায় খুব একটা ভিড় নেই। শহরের কোলাহল এখন একদম নেই বলতে গেলেই চলে। ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চলছে। তুর্য গাড়ি চালাচ্ছে। পেছনে শ্রাবন্তী, নেহা, তিথি ওরা ঘুমাচ্ছে। সকলে দুপুরের লাঞ্চ করে ক্লান্ত হয়ে পড়েছে। গল্প করেও আর ভাল লাগছে না কারোর। তার উপর এখনও জাহানারা মঞ্জিলে পৌঁছাতে সন্ধ্যা 6টা বাজতে পারে। তাই সকলেই বেশ ক্লান্ত এখন, তাই ঘুমাচ্ছে। তারারও সিটের সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছে। গাড়ি চালানোর দরুন তার মাথা না এপাশ ওপাশ একটু নড়ছে। তুর্য গাড়ি চালাতে চালাতে একবার তারার পানে তাকায়। তারার মাথাটা হেলে আসছে নিচের দিকে। তা দেখে তুর্য বাম হাত বাড়িয়ে তারাকে নিজের কাছে টেনে এনে তার কাঁধে মাথা রাখে। তারা এক হাত দিয়ে জড়িয়ে ধরে। তারা ঘুমের ভেতর মাথা রাখার মতো কিছু একটা পেয়ে তারা ঘুমের মাঝে আরও কিছুটা এগিয়ে এসে তুর্যকে এক হাতে জড়িয়ে ধরে ভালো করে মাথা রেখে সে ফের ঘুমিয়ে পড়ে। তুর্য তা দেখে হালকা হেসে পাশ ফিরে হালকা নিচু করে তারার চুলের ভাঁজে শব্দ করে চুমু খেয়ে হেসে আদুরে কণ্ঠে বলে ওঠে,
আমার বিড়াল ছানাটা। বলেই তুর্য হাসে। সন্ধ্যা 6টা। দীর্ঘ 8 ঘন্টার জার্নিতে তুর্যের গাড়ি এসে থেমেছে জাহানারা মঞ্জিলে। তাহসান আর তাজের গাড়ি এসে থেমেছে হাতে গোনা 6 থেকে 10 মিনিট হবে হয়তো। তারা সকলে ভেতরে চলে গেছে। আর শাহিদ খান তারা তো 5টাতেই এসে গেছে। নেহা, তিথি, শ্রাবন্তী এরা 3জন অনেক আগেই উঠে গেছে, তবে তারা এখনো ঘুমাচ্ছে। তুর্যকে আঁকড়ে ধরে তুর্যের গাড়ি থামতেই নেহা বাড়িটির পানে তাকায়। দোতলা অফ হোয়াইট রঙের একটি বাড়ি, বাইরে থেকে বেশ পরিপাটি ও শান্ত। চারপাশে ঘন সবুজ গাছপালা, প্রবেশপথের 2 পাশে গন্ধরাজা শিউলি গাছের সারি, সামনে ছোট একটা খোলা উঠোন, মাঝে পাথরের সিঁড়ি উঠে গেছে মূল দরজার দিকে। বাহির থেকে এই বাড়িটি তার বেশ ভালো লেগেছে। এর মাঝে তুর্য পেছন ফিরে নেহাকে বলে ওঠে, তোরা ভেতরে যা, আমি তারাকে নিয়ে আসছি, আর লাগেজ আমি পাঠিয়ে দিচ্ছি, তোরা যা। তুর্যের কথায় নেহা বাড়ির দিক থেকে চোখ সরিয়ে মাথা নাড়িয়ে সায় জানায়। তা দেখে তুর্য আর কথা না বলে সামনের দিকে তাকায়। এক এক করে নেহা, তিথি, শ্রাবন্তী নেমে যায়। গাড়ির দরজাটা লাগিয়ে দিয়ে তারা হাঁটা দেয় বাড়ির ভেতরের দিকে। নেহারা যেতেই তুর্য তারার পানে তাকায়। তারা গভীর ঘুমে এখনো। তুর্য তারার চুলের ভাঁজে চুমু এঁকে তারার মুখের সামনের চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে ধীর কণ্ঠে ডেকে ওঠে, বাবুই ওঠ, আমরা এসে গেছি তো। তুর্যের এক ডাকে কিছুটা নড়ে চড়ে ওঠে তারা, তবে ফের ঘুমিয়ে পড়ে। তা দেখে তুর্য আদুরে কণ্ঠে বলে ওঠে, উঠ সোনা, আমরা এসে পড়েছি তো, বাসার ভেতরে গিয়ে তারপর ঘুমাস। তুর্যের কণ্ঠে তারা এবার ঘুমো ঘুমো কণ্ঠে বলে ওঠে, আমি যাব না তুর্য ভাই, আমি এখানেই ঘুমাবো আপনার কাছে। বলেই আরও একটু জড়িয়ে ধরে তুর্যকে। তা দেখে তুর্য হালকা হেসে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, ঘুমাস, তবে এখানে নয়, বাড়ির ভেতরে তো চল। রাতে আমার সাথে ঘুমাস আমার কাছে, কিন্তু এখন চল। তুর্যের কথায় ঘুম কিছুটা ভেঙে আসে তারার। সে পিটপিট চোখে তাকিয়ে তুর্যের কাঁধ থেকে মাথা সরিয়ে নিয়ে তুর্যের পানে তাকায়, তবে তুর্যকে সে এখনো জড়িয়ে আছে। তুর্য তারাকে তাকাতে দেখে হেসে কপালে শব্দ করে চুমু খেয়ে তারার চুল ঠিক করতে করতে আদুরে কণ্ঠে বলে ওঠে, ঘুম হয়েছে আমার বাবুই পাখিটার। তুর্যের কথায় তারা ঠোঁট উল্টে দুপাশে মাথা নাড়ায়, যার অর্থ না হয়নি। তা দেখে তুর্য অবাক কণ্ঠে বলে ওঠে, সেই 3টা থেকে সন্ধ্যা 6টা অবধি ঘুমিয়েও আপনার ঘুম হয়নি? তুর্যের কথায় তারা দুপাশে মাথা নাড়িয়ে ঘুমো ঘুমো কণ্ঠে বলে ওঠে, না এক্ষুনি তুর্য ভাই, আমি আরো ঘুমোতে চাই। আপনাকে জড়িয়ে ধরে ঘুমালে আমার খুব ভালো ঘুম হয়, খালি ঘুম পায়। তারার কথা শুনে তুর্য শব্দহীন হেসে বলে ওঠে, ওকে, আজকে সারা রাত আমায় জড়িয়ে ধরে তারপর আপনি ঘুমিয়েন। আজকে সারা রাত আমি আপনার কাছে থাকবো, কেমন? এখন বাসায় চলুন, সকলে আমাদের খুঁজছে তো। তুর্যের কথায় তারা ঠোঁট উল্টে তাকায় তুর্যের পানে। তা দেখে তুর্য তারার ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বলে ওঠে, এরকম করে না সোনা, চল বাসায় যাই, তারপর তোকে আমার কাছে নিয়ে ঘুমাবো, চল। তুর্যের কথায় আর কথা বাড়ায় না তারা। অলস ভঙ্গিতে তুর্যকে অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দেয়। তুর্য তা দেখে ভাবতে থাকে হুট করে মেয়েটার কি হলো। সে খেয়াল করেছে আজকাল একটু বেশি আদুরে হচ্ছে যেন। দিন দিন মেয়েটা তার সাথে বেশ বিড়াল ছানার মতো চিপকে থাকে। তার উপর আজকাল তাকে তেমন ভয়টাও পায় না। অনেকটা ফ্রি হয়ে গেছে তার সাথে, যেটা সে আগে ছিল না। তারা গাড়ির দরজা খুলে বেরিয়ে পড়ে। তা দেখে তুর্য দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সেও বেরিয়ে পড়ে। গাড়ির চাবি পকেটে ঢুকিয়ে তারার কাছে গিয়ে বলে ওঠে, চল। তুর্যের কথায় তারা অলস ভঙ্গিতে হাঁটতে থাকে তুর্যের পেছন পেছন। অন্যদিকে জাহানারা মঞ্জিলের ভেতরে সকলেই বসার ঘরে বসে আছে, আর 4 বউ মিলে কাজে লেগে পড়েছে। যদিও রান্নাবান্না বাড়ির গৃহকর্মী ময়না আগে থেকেই সব করে রেখেছে, তবে তারা রান্না নয়, শরবত, কিছু নাস্তা এসব বানাচ্ছে। সকলে এখানে থাকলেও টয়া আর ডালিয়া বেগম নেই, কারণ তাদের বেশ বিরক্ত লাগছে এসব। তার উপর বেশ ক্লান্ত তারা, তাই তারা চলে গেছে। ওপরে ময়না তাদের রুম দেখিয়ে দিয়েছে। জাহানারা মঞ্জিলে প্রায় 20টার মতো রুম। যেহেতু তাদের অনেক সদস্য, তাই এত রুম রাখা হয়েছে। তবে এ বাড়িতে কেউ থাকে না, শুধু শাহেদ খান ও তার গৃহকর্মী ময়না ও তার স্বামী দুলাল ছাড়া। পুরো বাড়ি খালি পড়ে থাকে তার।
এর মাঝেই বাড়ির সদর দরজা পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে তুর্য তারা। তাদের আসতে দেখে সকলে তাদের পানে তাকায়। হামিদ খান তারাকে দেখে হাত বাড়িয়ে তার কাছে আসতে বলে। তারা অলস ভঙ্গিতে পা বাড়ায় হামিদ খানের দিকে। হামিদ খানের কাছে গিয়ে বসে হামিদ খানের কাঁধে মাথা রাখে। তা দেখে হামিদ খান তারার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, আসতে কোনো সমস্যা হয়নি তোমার? হামিদ খানের কথায় তারা দুপাশে মাথা নাড়িয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, না বাবাই, সমস্যা হয়নি। আমি তো ঘুমিয়ে ঘুমিয়েই পুরো রাস্তা এলাম। তারার কথা শুনে হামিদ খান হালকা হেসে বলে ওঠে, ভালো করেছো। তুর্য গিয়ে শাহেদ খানের পাশে বসে। শাহেদ খান তাকে দেখেই মুখ ঘুরিয়ে নেয়। তা দেখে তুর্য বাঁকা হাসে। এর মাঝেই ময়না সবার মাঝে শরবত নিয়ে হাজির হয়। সকলে একটা গ্লাস এগিয়ে দিতে ট্রেটা নিয়ে আবার চলে যায় রান্নাঘরের দিকে। হাসান খান শরবত খেতে খেতে সকলের উদ্দেশ্যে বলে ওঠে, তা না হয় বুঝলাম, কিন্তু এখানে প্লাস্টার করার জিনিস পাবে কই? প্রিয়ন্তীকে এখনই রুমে নিয়ে যাও। হাসান খানের কথায় কেউ কিছু বলে না, খালি মাথা নাড়ায়। তুর্য এসব বাদ দিয়ে শাহেদ খানের কাছে গিয়ে আস্তে আস্তে বলে ওঠে, আমার কিন্তু আপনার বড় গিন্নির রুমটা আর তার পাশের রুমটা চাই, যেই রুমটা দিয়ে আপনার বড় গিন্নির রুমে ঢোকা যায়। তুর্যের কথায় শাহেদ খান তুর্যের পানে তাকিয়ে ভ্রু কুঁচকে তার মতো করেই বলে ওঠে। কেন? শাহেদ খানের কথা শুনে তুর্য বাঁকা হেসে বলে ওঠে, যাতে বউয়ের রুমে রাতের বেলা থাকতে পারি। বুঝতেই তো পারছেন, নতুন বিয়ে, রাতে বউ ছাড়া থাকা যায় নাকি? তুর্যের কথায় শাহেদ খান এদিক সেদিক তাকিয়ে গলা খাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, নির্লজ্জ ছেলে কোথাকার, লজ্জা করে না নিজের দাদাকে এসব বলতে? তুর্য বাঁকা হেসে বলে, আমি তো আগেই বলেছি আমার লজ্জা শরম নেই, তাই এটা নিয়ে কথা না বাড়ানোই ভালো। আপনি আগে আমাকে ওই রুমটা দিন। তুর্যের কণ্ঠে শাহেদ খান কর্কশ কণ্ঠে বলে ওঠে, তোমাকে এই রুমে দিলে আমি কোথায় ঘুমাবো? হ্যাঁ, শাহেদ খানের কথা শুনে তুর্য গাছাড়া ভাব নিয়ে বলে ওঠে, অন্য কোনো রুমে। আপনার বাড়িতে কি রুমের অভাব পড়েছে নাকি? আর তাছাড়া আপনি একা মানুষ, যে কোনো রুমে মানিয়ে নিতে পারবেন, কিন্তু আমি পারবো না। আমার বউকে ছাড়া আমি রাতে ঘুমোতে পারি না, তাই আমার ওই রুমটাই চাই, মানে চাই। শাহেদ খান তুর্যের কথা শুনে মুখ বাঁকিয়ে বলে ওঠে, ও তোমায় বলতে হবে না, আমি এসেই ওই রুম তোমাদের জন্য ঠিক করে রেখেছি। কারণ তোমার তো আবার চরিত্র তো সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ লেখা যাবে। সেই রুম না দিলে রাতে আবার আমার ছোট গিন্নি ঘরে ঢুকবে সবার সামনে দিয়ে, আর এ নিয়ে কথা ছড়াছড়ি হবে। তাই আগেই আমি বাসায় এসে অন্য রুমে শিফট হয়ে গেছি। শাহেদ খানের কথায় তুর্য হেসে বলে ওঠে, এই না হলে আমার দাদু। তুর্যের কথা শুনে শাহেদ খান মুখ ভেঙচি কেটে বলে ওঠে, ভেবো না এসব তোমার জন্য করেছি আমার গিন্নির জন্য। কারণ তোমার যা চরিত্র, দেখা যাবে রাত বিরাতে চলে যাবে আমার গিন্নির ঘরে। তখন রাত বিরাতে কারো চোখে পড়লে আমার গিন্নি হাসির খোরাক হবে। তাই এটা করেছি আমি, না হলে জীবনেও আমি আমার এ শত্রুকে এত বড় সুযোগ করে দিতাম না। তুর্য শাহেদ খানের কথায় হালকা হাসে। সে ভালো করেই জানে তারা যাতে একটু আলাদা সময় কাটাতে পারে, তার কারণে শাহেদ খান এই ব্যবস্থাটা করে দিয়েছে। তুর্য আর শাহেদ খানের কথা বলার মাঝখানে মেঘা সকলকে বলে ওঠে, আমি রুমে গেলাম, আমার বাবা বড্ড ক্লান্ত লাগছে, ফ্রেশ হতে হবে গিয়ে। হ্যাঁ মেঘা আপু, চলো আমিও যাব। পরপর সকলেই বলে ওঠে ফ্রেশ হতে যাবে। তারা বর্ষা থেকে উঠে তিথির হাত ধরে অলস ভঙ্গিতে যেতে নিলে পেছন থেকে শাহেদ খান ডেকে বলে ওঠে, ছোট গিন্নি, তোমার রুমটা দেয়া হয়েছে বড় গিন্নির রুমটাতে, সেটাই যাও। শাহেদ খানের কথা শুনে তারা একপাশে মাথা নাড়িয়ে হাঁটা দেয়। পরপর তুর্য উঠে দাঁড়ায়, কারোর সাথে কোনো কথা না বলে হাঁটা দেয় রুমের দিকে। এরপর ছেলেরা সহ সকলেই ওপরের দিকে যেতে থাকে। ছোটদের যেতে দেখে বড়রা গল্প করতে শুরু করে দেয়। রাত 10টা। সকলেই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রুমে এসে পড়েছে। তার কারণ আজ আর কেউ কোনো আড্ডা দেবে না, কারণ আজ এমনিতেই অনেকটা পথ জার্নি করে আসা হয়েছে। সকলেই বেশ ক্লান্ত, কারো তেমন গল্প করার মতো এনার্জি নেই। তাই যা হবার কাল থেকে হবে।
যত ঘোরাঘুরি আড্ডা সব কিছু কালকে, আজকে সকলে রেস্ট নেবে। তাই খাওয়া দাওয়া করে সকলে আর বসার ঘরে না থেকে চলে আসে রুমে। তুর্য তার রুমের দরজা দিয়ে তারার রুমে ঢোকে। দরজা লক করে পেছন ফিরে তাকাতেই দেখে তারা তার রুমে নেই। তুর্য ভ্রুকুচকে সামনের দিকে আসে, আশেপাশে তাকায়, পরপর চোখ যায় ওয়াশরুমের দিকে। সেখান থেকে পানির আওয়াজ আসছে। তুর্য বুঝে নেয় তারা ওয়াশরুমে আছে। তুর্য গিয়ে এবার বসে পড়ে বিছানায়। তারা আসা অবধি অপেক্ষা করতে থাকে সে। তুর্য পকেট থেকে ফোন বের করে তা স্ক্রল করতে থাকে। এদিকে মিনিট 5 পরই তারা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। দরজার আওয়াজ শুনে তুর্য ফোন থেকে চোখ সরিয়ে তাকায় তারার পানে। তারাও ফিরে তাকায় সামনের দিকে। চোখাচোখি হয় দুজনের। তুর্য তারাকে দেখছে। তারার পরনে একটা টি শার্ট ও সাদা রঙের স্কার্ট প্লাজো। তারা তুর্যকে দেখে ততটা অবাক হয় না, কারণ সে জানতো তুর্য আসবে, তাই সে প্রস্তুতি ছিল, তাই সে ভয় পায়নি। তারা বিনা সংকোচে তুর্যের পানে এগিয়ে যায় মুখ মুছতে মুছতে। তুর্য তারাকে আসতে দেখে উঠে দাঁড়ায়। তারা কাছে আসতেই টাওয়ালটা তারার হাত থেকে নিয়ে নিজে যত্ন করে মুছিয়ে দিতে থাকে ভেজা মুখখানা। তাতে হালকা হাসে তারা। তুর্যের মুখ মোছানো শেষ হলে টাওয়ালটা বিছানার উপরে রেখে ধীর কণ্ঠে বলে ওঠে, আরো কিছু করবি নাকি এখন ঘুমাবি? তুর্যের কথায় তারা মাথা নাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ, চুল বাঁধতে হবে তুর্য ভাই। যা চিরুনি নিয়ে আয়, আমি চুল বেঁধে দিচ্ছি। তুর্যের কথায় তারা অবাক হয়ে বলে ওঠে, আপনি চুল বেঁধে দিতে পারবেন? তারার কথায় তুর্য সোজা সাপটা জবাব দেয়, হ্যাঁ, এটাতে আবার না পাওয়ার কি আছে, যা চিরুনি নিয়ে আয়। তুর্যের কথায় অবাক হয়ে যায় তারা। চিরুনি আনতে যায়। ড্রেসিং টেবিলের ওপর থেকে চিরুনিটা নিয়ে এসে তুর্যের হাতে দেয়। তুর্য তা নিয়ে তারার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় বসায়। তার উপর নিজেও বসে পড়ে তারার পেছনে। তারা শুধু অবাক হয়ে দেখছে, তবে কিছু বলছে না। তুর্য তারার চুলগুলো যত্ন সহকারে আঁচড়াতে থাকে, এমনভাবে আঁচড়াচ্ছে যেন জোরে দিলে চুলে ব্যথা পাবে। তুর্য চুল আঁচড়িয়ে বেনি করতে থাকে। তারা আয়নার পানে তাকিয়ে দেখে তুর্য খুব যত্ন সহকারে বেনি করে দিচ্ছে। তবে তারার নজর তো শুধু তুর্যের দিকে। ঠোঁটের কোণে এক চিলতে নরম হাসির দেখা মিলে তার, যেন নিজের অজান্তেই। চোখের পাতাগুলো বারবার কাঁপছে, তবু চোখ সরাতে পারছে না তুর্যের মুখ থেকে। একটানা তাকিয়ে আছে মুগ্ধ হয়ে, অভিভূত হয়ে। বুকের মাঝে হালকা কাঁপছে, মনটা কেমন প্রশান্তির একটা ঢেউয়ে ভাসছে, যেন সময়টা থেমে গেছে। শুধু তুর্য আর সে। এই মুহূর্তে পৃথিবী থেমে আছে। এর মাঝেই তুর্যের বেনি করা শেষ হয়ে যায়। চিরুনিটা বেড সাইডের টেবিলের ওপর রেখে দেয়। তারা পেছনের দিকে হাত বাড়িয়ে বেনিটা সামনে আনে। খুব সুন্দর করে বেনি করেছে। তারা অবাক হয়। ছেলেরাও যে বেনি পারে সেটা তার জানা ছিল না। সে পেছন ফিরে অবাক কণ্ঠে বলে ওঠে, আপনি এত সুন্দর বেনি গাঁথা কোথা থেকে শিখলেন? তারার কথায় তুর্য তারার পানে একবার তো একবার বেনির পানে তাকায়। সে বিষয়টা বুঝতে পেরে তারাকে খ্যাপানোর জন্য বলে ওঠে, কারণ আমার তো আরো একটা পরীর মতো বউ আছে, তাকে তো আমার রোজ বেনি করে দিতে হতো, তাই সেখান থেকেই শিখেছি। তুর্যের কথায় আঁতকে ওঠে তারা। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আর বউ আছে মানে? তারার কথা শুনে তুর্যের হাসি পায়। সে নিজের হাসি চাপা দিয়ে একটু সিরিয়াস মুডে বলে ওঠে, হ্যাঁ ছিল তো। ওহ, আমি ছিল বলছি কেন, সে তো এখনো আছে। তুর্যের কথায় তারা লাফ মেরে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, মানে আপনি বিবাহিত? তারার কথা শুনে তুর্য সোজাসাপটা উত্তর দেয়, হ্যাঁ, আমি তো বিবাহিতই। তুর্যের কথায় তারার রাগ দেখে কে। হুট করেই তেতে এসে তুর্যের টি শার্টের কলার ধরে তাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলে ওঠে, তার মানে আপনি বিবাহিত, আর আপনি জেনে বুঝে আমার জীবনটা এভাবে নষ্ট করলেন? কেন করলেন এটা? আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার এত বড় সর্বনাশ করলেন? তারার কাণ্ড দেখে তুর্য মনে মনে হাসে। কতটা গাধা হলে একটা মানুষ এরকম করতে পারে। আরে সেই বউটা যে নিজে, সেটা একবারও ভাবছে না। আর ছোটবেলায় যে তাকেই রোজ বেনি করে দিত, সেটার এই মেয়ে বুঝতে পারছে না। তারা তুর্যের কোনো উত্তর না পেয়ে এবার তারা ফুপিয়ে কেঁদে ওঠে। হঠাৎ তারার কান্নায় থতমত খেয়ে যায় তুর্য।
হুট করে এমন কিছু আশা করেনি সে। তারা তুর্যের টি শার্টের কলার ছেড়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপাচ্ছে। তা দেখে তুর্য তড়িঘড়ি করে তারাকে নিজের কাছে আনতে গেলে তারা তুর্যের হাত ঝাড়ি মেরে দূরে সরিয়ে দেয়। তা দেখে তুর্য এবার তারাকে দু হাতে জাপটে ধরে নিজের কাছে আনতে থাকে। তারা তুর্যের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে। তারাকে তুর্য পেছন থেকে জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে এসে তার কোলে বসায়। তারা এখনো ছোটাছুটি করছে। তা দেখে তুর্য হাতের বাত শক্ত করে। তারার কাঁধে মাথা রেখে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, আরে পাগলি, কাঁদছিস কেন শুনি? এত গাধা কেন তুই বলতো? আমার বউ তো তুই। তোকে যে আমি 3 কবুল বলে বিয়ে করলাম, সেটা কি হবে? তাহলে আমি কি বিবাহিত না বলে কি অবিবাহিত বলবো নাকি? হুট করে তুর্যের এহেন কথায় হাত পা ছোটা থামিয়ে দেয় তারা। কান্না বন্ধ করে তুর্যের পানে ফিরে অবাক কণ্ঠে বলে ওঠে, মানে? তারার কথায় তুর্য তারাকে ছেড়ে তার নাক টেনে বলে ওঠে, এত গাধা কেন তুই? আমার বিয়ে তো তোর সাথে অনেক আগেই হয়ে গেছে। তাহলে আমি বিবাহিত না তো কি শুনি? তুর্যের কথায় তারা ভ্রু কুঁচকে তাকিয়ে ভাবতে থাকে। হুট করেই সবটা বুঝতে পেরে সে আহম্মক বেনে যায়। সত্যি তো সে ভুলেই গিয়েছিল, তার সাথে তো তুর্যের বিয়ে হয়েছে। তাহলে তো তুর্য বিবাহিত। তারা নিজের কাণ্ডে নিজে লজ্জিত হয়। না বুঝেই সে কি করে ফেলেছে। তবে হুট করে মাথায় আসে আর একটা কথা। সে তুর্যের পানে তাকিয়ে কাট কণ্ঠে বলে ওঠে, তাহলে যে বললেন আপনার একটা বউ আছে, তার মাথায় রোজ বেনি করে দিতেন, তাহলে সেটার কি হবে? আপনি তো এই প্রথম আমার মাথায় বেনি করে দিলেন, তাহলে সেটা নিশ্চয়ই আমি নই। তারার কথা শুনে তুর্য বর্ষা থেকে উঠে দরজার কাছে যেতে যেতে বলে ওঠে, তুই যে আসলে একটা গাধা, সেটা তার প্রমাণ। সব ভুলে খেয়ে আছিস। ছোটবেলায় যে তোর মাথায় আমায় কতবার বেনি করে দিতে হয়েছে, তার ধারণা আছে তোর? তাহলে আমি বেনি করতে পারবো না তো তুই পারবি নাকি? থমকে যায় তারা। তুর্য ভাই তার মাথায় বেনি করে দিত, কই তার মনে পড়ছে না তো। আর মনেই বা পড়বে কি করে? তার তো ছোটবেলার অনেক কিছুই মনে নেই। অনেক কিছুই সে ভুলে গেছে, যেগুলো তার ভাবলেও মনে পড়ে না। তারা তুর্যের পানে অবাক চোখে তাকায়। না বুঝে লোকটার সাথে সে কি করে ফেলেছে ভাবতেই তার লজ্জা লাগছে। তুর্য সুইচ বোর্ডের কাছে গিয়ে তারার দিকে তাকায়। তারা তার পানে তাকিয়ে থম মেরে বসে আছে। তা দেখে তুর্য তাকে বলে ওঠে, বসে না থেকে শুয়ে পড়, আমি কিন্তু লাইট অফ করে দিচ্ছি। তুর্যের কথায় ঘোর কাটে তারার। সে তুর্যের থেকে চোখ সরায়। তুর্য বলতে বলতে লাইট অফ করে দিয়ে হালকা আলোর ডিম লাইট জ্বালায়। তারা এখনো বসে আছে। তুর্য লাইট অফ করে বিছানার কাছে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। তারা ফিরে তাকায় তুর্যের পানে। তুর্যকে শুতে দেখে সে কিছু সময় বসে থেকে সেও শুয়ে পড়ে। তুর্য তার পাশে ফিরে কিছুটা দূরত্ব রেখে শুয়েছে, চোখ বন্ধ তার। তা দেখে তারা হাঁসফাঁস করছে। সে কিছুতেই শান্তি পাচ্ছে না এভাবে শুয়ে। তার তুর্যকে জড়িয়ে ধরে শুতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। অন্যদিকে তুর্য তাকে জড়িয়ে ধরলেও আজ যে ধরছে না, আর না নিজের সাহস পাচ্ছে তুর্যের কাছে যেতে। তারার একবার এই দিকে ফিরছে তো একবার ওই দিকে ফিরছে, ঘুম আসছে না। তুর্য এই দিক থেকে ওই দিকে ফিরে ঠোঁট কামড়ে হাসে। সে চাইলেই তারাকে কাছে টেনে নিয়ে আসতে পারে, কিন্তু আজ আনবে না। সেও দেখতে চায় তারা কি করে। এটুকু দেখতে চায় তারা নিজ থেকে তার কাছে আসে কিনা। তারপর যদি না আসে তখন না হয় সে তারাকে কাছে টেনে নেবে। এখন দেখা যাক না তারা কি করে। প্রায় 20 মিনিট পেরিয়ে যায়। তারা এখনো ঘুমাতে পারছে না, আর না তুর্য তাকে কাছে টেনে নিয়েছে। এইবার আর তারা সহ্য করতে পারে না। লাজ লজ্জা সব ভুলে সে নিজেই এবার শোয়া থেকে উঠে তুর্যের কাছে গিয়ে তুর্যের বাহু ধরে তার দিকে ফিরিয়ে আনে। তুর্য চোখ খুলে তাকায় তারার পানে। সে কিছু বুঝে ওঠার আগেই তারা তুর্যের হাত তার বুক থেকে সরিয়ে জায়গা করে সে নিজে শুয়ে পড়ে। তুর্যের বুকে মাথা রেখে তুর্যের হাত নিচ থেকে তার শরীরের ওপরে দিয়ে তুর্য তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। তা দেখে তুর্য হাসে। মেয়ে তাহলে নিচ থেকে তার কাছে এলো। তুর্য এবার নিজেই তারাকে একেবারে নিজের সাথে মিশিয়ে নিয়ে দু হাতে জড়িয়ে ধরে। চুলের কাছে চুমু এঁকে মনে মনে বলে ওঠে, এত যখন আমায় ছাড়া থাকতে পারিস না, তাহলে মনের কথাটা বলে দিলেই তো পারিস। তাহলে আর আমাদের এত দূরত্ব হয় না।
বলেই তুর্য তারার পানে তাকায়। তারা চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মেয়েটা শুতে না শুতেই ঘুমিয়ে পড়েছে, অথচ এতক্ষণ ঘুমটা তার চোখে যেন ধরাই দিচ্ছিল না। আর এক মুহূর্তেই চোখের পলক ফেলতে না ফেলতে ঘুমিয়ে পড়েছে। তা দেখে তুর্য তারার পানে বেশ কিছু সময় তাকিয়ে থাকে। তারার কপালে পড়ে থাকা বেবি হেয়ারগুলো যত্ন সহকারে কানের পিঠে গুজে দেয়। তারার মুখ পানে তাকিয়ে হালকা হেসেতে বলে ওঠে, এই গোটা পৃথিবীতে মেহেরাজ খান তুর্য যদি সবচেয়ে বেশি কাউকে ভালোবাসে, তাহলে সেটা একমাত্র তুই বাবুই। আমার একমাত্র দুর্বল পয়েন্ট তুই। মেহেরাজ খান তুর্যের প্রাণ ভ্রমরা তুই। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুই। তোকে ভালোবাসার শুরু আছে, কিন্তু এর শেষ নেই। মেহেরাজ খান তুর্য যে তোর প্রেমে মাতোয়ারা। মেহেরাজ খান তুর্য তোকে ভালোবাসে, বড্ড বেশি ভালোবাসে তোকে। বলতেই তুর্য তারার কপালে উষ্ণ ঠোঁটের চুমু এঁকে তারাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। ভোরের প্রথম আলোয় জাহানারা মঞ্জিল যেন সোনারাঙা আলোয় ভেসে যাচ্ছে। দোতলার বারান্দা দিয়ে সূর্যের কোমল কিরণ ঝিরিঝিরি ঢুকে পড়ছে অভিজাত পর্দার ফাঁক দিয়ে। পাখিদের কিচিরমিচির শব্দ যেন ঘুম ভাঙানো এক সুরেলা আহ্বান। দূরে মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজানের মিষ্টি ধ্বনি। হালকা হাওয়া বইছে জানালার ফাঁক দিয়ে, পর্দা দুলছে ধীরে ধীরে, যেন সকালের কোমল স্পর্শে ঘুমন্ত দেওয়ালগুলো জেগে উঠছে। মেঝেতে আলো আঁধারির খেলা, আর বাতাসে মিশে আছে এক ধরনের শান্ত ঘ্রাণ। ভেজা মাটি, ফুল আর ভোরের কোমলতার মিশেল। শ্রাবন্তীর ঘুম ভেঙে যায় খুব সকালে। এখনো কেউ ওঠেনি। সে তার রুম থেকে বেরিয়ে চলে যায় বাগানের দিকে। জাহানারা মঞ্জিলে একটা বাগান আছে, ফুলের বাগান, যেটা রাতে তার চোখে পড়েনি। শ্রাবন্তী সেই দিক পানে এগিয়ে যায়। চারপাশে সকালের মিষ্টি বাতাসে তার শরীর স্পর্শ করে যায়, বুক ভরে শ্বাস নেয়। শ্রাবন্তী আজ অনেকদিন পর গ্রামের মাটিতে পা রেখেছে, বেশ ভালো লাগছে তার। জাহানারা মঞ্জিলের চারপাশটা বড্ড বেশি সুন্দর। শ্রাবন্তী ফুরফুরে মেজাজে উপভোগ করতে থাকে চারপাশটা। এদিকে জয় ঘুম থেকে উঠে বাহিরে আসে। কথা বলতে বলতে কানাডা থেকে ফোন এসেছে অফিসের বিষয়ে, যার কারণে ঘুম ভেঙে যায় তার। তাই সে কথা বলতে বাহিরে আসে। বাহিরে আসতেই সবার আগে তার চোখ যায় শ্রাবন্তীর ওপর, যে কিনা চারপাশটা উপভোগ করতে ব্যস্ত। শ্রাবন্তীকে দেখে জয় থমকে দাঁড়ায়। ফোনের ও প্রান্তের শব্দ যেন হঠাৎ করেই মিয়ে যায় তার কানে। তার চোখ আটকে যায় শ্রাবন্তীর ওপর, সেই সকালের রোদে ভিজে থাকা মেয়েটার দিকে, যে এখনো জানে না কেউ তাকে দেখছে। হালকা বাতাসে শ্রাবন্তীর চুলগুলো এলোমেলো হয়ে উড়ছে। সূর্যের কোমল আলো তার মুখের এক পাশে পড়েছে, বাকি পাশে ছায়ার খেলা। তার চোখে এক নির্ভর প্রশান্তি, ঠোঁটে এক অনাবিল মুগ্ধতা। সে নিঃশ্বাস নিচ্ছে গভীরভাবে, যেন পুরো প্রকৃতি আজ তার জন্যই নিঃশেষে সাজানো। জয় দেখছিল কি অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবন্তী, একদম সহজ নিখুঁত এক টুকরো ভোরের মতো। আজ প্রথমবার শ্রাবন্তীকে সে এত নিখুঁতভাবে খেয়াল করে। আগে কখনো শ্রাবন্তীকে এত নিখুঁতভাবে খেয়াল করা হয়নি। যখনই দেখা হয়েছে কোনো না কোনো ঝামেলা হয়েছে, আর না হয় দুজন দুজনের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে আজ যেন এক অন্যরকম শ্রাবন্তীকে দেখেছে সে, একদম ভিন্ন। শ্রাবন্তী যাকে আজ ঝগড়াটে কিংবা রাগে লাগছে না, বরং বড্ড বেশি কোমল লাগছে। জয় মুগ্ধ হয়ে দেখছে শ্রাবন্তীকে। এর মাঝেই শ্রাবন্তী পেছন ফিরে তাকায়। তাকাতেই জয়কে দেখতে পায়। চোখাচোখি হয় দুজনের। শ্রাবন্তীকে তাকাতে দেখে সে পর মুহূর্তে চোখ নামিয়ে নেয়। কিছুটা ইতস্তত বোধ করে সে, আর সেখানে না থেকে চলে যেতে নেয়। শ্রাবন্তী পেছন থেকে নরম সুরে ডেকে ওঠে, জয় ভাইয়া দাঁড়ান। শ্রাবন্তীর কথায় থেমে যায় জয়। আজ যেন শ্রাবন্তীর গলা অন্যরকম লাগছে। অন্যদিন কেমন খ্যাচ খ্যাচ করে কথা বলতো শ্রাবন্তী। জয় অবাক চোখে পেছন ফিরে তাকায়। শ্রাবন্তী দৌড়ে এসে জয়ের সামনে দাঁড়িয়ে হেসে বলে ওঠে, চলে যাচ্ছেন যে? শ্রাবন্তীর কথায় জয় নিজের ভাবনাকে ধামাচাপা দিয়ে হেসে বলে ওঠে, না মানে এমনিতেই চলে যাচ্ছিলাম। শ্রাবন্তী হেসে বলে ওঠে, এমনিতেই চলে যাচ্ছেন নাকি আমার ভয়ে চলে যাচ্ছেন?
আবার ঝগড়া লেগে যাবে নাকি তার ভয়। শ্রাবন্তীর কথার ধরন দেখে হালকা শব্দ করে হেসে বলে ওঠে, বলা তো যায় না, ঝগড়া লেগেও যেতে পারেন। না না, আর ঝগড়া করতে চাই না। শ্রাবন্তীর কথা শুনে জয় একটু অবাক হয়ে বলে ওঠে, কেন শুনি? ঝগড়া করে লাভটা কি শুনি? গ্রুপের সকলেই কি সুন্দর মিলেমিশে থাকে, শুধু আমরাই ঝগড়া করি, আর তো কেউ করেই না। তাই ভাবছি এসব আর করবো না, আমরা আজ থেকে ফ্রেন্ড হয়ে যাব, কি বলেন? কেন আর ঝগড়া করতে মন চাচ্ছে না বুঝি? ধরে নিন তাই, ঝগড়া করতে ইচ্ছা করছে না, বন্ধু হতে ইচ্ছা করছে। কি হবেন তো বন্ধু? শ্রাবন্তীর কথায় জয় কিছু সময় চুপ থেকে হেসে বলে ওঠে, হওয়া যায়। জয়ের কথা শুনে শ্রাবন্তী খুশিতে গদগদ হয়ে ডান হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, তাহলে ফ্রেন্ডস? শ্রাবন্তীর হাত বাড়ানো দেখে জয় হেসে হাত বাড়িয়ে শ্রাবন্তীর হাতের সাথে হাত মিলিয়ে বলে ওঠে, ফ্রেন্ডস? বলেই দুজনেই মুগ্ধ করা হাসি হাসে। সকাল 10টা, জাহানারা মঞ্জিলে বাড়ির বউরা কাজ করতে ব্যস্ত, বাড়ির কর্তারা বসার ঘরে বসে গল্প করছে, আর সব ছোটরা গেছে ঘুরতে। তবে বেশি দূরে নয়, জাহানারা মঞ্জিলের আশেপাশেই তারা ঘুরছে। তারা সকলে মিলে গিয়েছে শাহেদ খানের বিশাল বড় একটি ফলের বাগান আছে, সেখানেই মূলত তারা এসেছে। সকলে বাগানের ভেতরে ঢুকে মেয়েরা আলাদা হয়ে বাগান দেখতে থাকে, আর ছেলেরা কিছু ফল পাড়তে চলে যায়। নেহা হাঁটতে হাঁটতে চারপাশে তাকিয়ে এত ফল গাছ দেখে বলে ওঠে, মার্শাল্লাহ, এত ফল গাছ! দাদাই বুঝি নিজ হাতে এই পুরো বাগানটা করেছে? মেঘা হালকা এসে বলে ওঠে, হ্যাঁ, তবে শুরুটা নাকি করেছিল দাদিমা আর আপনি, মানে অনি আপু। এরপর দাদিমা মারা যাওয়ার পর বাবারাও ঢাকায় চলে যায়। এরপর দাদাই এটার দেখাশুনো করে, ছোট একটা বাগান থেকে সেটাকে এত বড় করে ফেলে। মেঘার কথা শুনে নেহা ঠোঁট গোল করে বলে ওঠে, ও আচ্ছা, তাই বলো। মেঘা শুধু প্রতি উত্তরে বলে। নেহা কিছু সময় চুপ থেকে ফের বলে ওঠে, আচ্ছা, একটা কথা বলবো, মাইন্ড করবে না তো? নেহার কথা শুনে মেঘা হালকা হেসে বলে ওঠে, না, মাইন্ড করব কেন, তুমি বলতে পারো। মেঘার কথা শুনে নেহা হালকা হেসে আমতা আমতা করে বলে, না মানে তৌহিদ আঙ্কেলের বিয়েতে সবাই আসলেও অনিয়াপু কেন আসলো না? নেহার কথায় পাশ থেকে এবার তারা এক পলক তাকায় নেহার পানে, ফের মন দেয় হাঁটায়। পাশ থেকে টয়া বেশ বিরক্ত হচ্ছে এসবে। সেও এসেছে সকলের সাথে, তবে এসে যেন ভুল করেছে মনে হচ্ছে। বড্ড বেশি তার রাগ হচ্ছে। নেহার কথা শুনে পাশ থেকে লাবণ্য বলে ওঠে, অর্ণি আপু আসতো, কিন্তু ফারিস্তা এখনো খুব ছোট, তাই ওকে নিয়ে তারা দূরে কোথাও যাতায়াত করে না। তার উপর কিছুদিন আগে বাবারা গিয়ে লন্ডনে তার জন্য একটা কোম্পানি করে দিয়েছে, সেটা এখনো ভালো করে গুছিয়ে উঠতে পারেনি। আর আদিল ভাইয়াও নাকি কাজে বেশ ব্যস্ত থাকে, তাই আসতে পারে না, না হলে তারা রোমিওর বিয়েতে থাকতো। লাবণ্যর কথা শুনে নেহার কথা বাড়ায় না, ওহ বলে কথাখানা সেখানেই থামিয়ে দেয়। এর মাঝেই তারা হাঁটতে হাঁটতে আম বাগানের দিকে এসে পড়ে। তারা আম বাগানে ঢুকতেই গাছে এত বড় বড় পাকা রসালো আম দেখে তো খুশিতে গদগদ হয়ে পড়ে। ও মাই গড বলে দৌড়ে গাছের কাছে যায়। তাকে দৌড়াতে দেখে সকলে সেদিক পানে যায়। টয়া সে একপাশে দাঁড়িয়ে বিরক্ত হয়ে ফোন টিপছে। তিথি গাছের পানে তাকিয়ে চোখ বড় বড় করে বলে ওঠে, কত বড় বড় আম, পুরো পাকা, দেখেই তো খেতে ইচ্ছে করেছে। তা না হয় বুঝলাম, কিন্তু পারবো কি করে? মাহিরার কথা শুনে তিথি আশেপাশে তাকাতে তাকাতে বলে ওঠে, এখানে তো কোনো খুঁটি বা লাঠি কিছুই পাচ্ছি না যে পারবো। তিথির কথা শুনে পাশ থেকে তারা মাঝে দাঁড়াবার মতো করে বলে ওঠে, আরে রাখ তো খুঁটিমুটি মা গাছে উঠে, গাছে উঠে আম পারবো। তারার কথা শুনে মেঘা অবাক কণ্ঠে বলে ওঠে, তা গাছে উঠবেটা কে শুনি? মেঘার কথা শুনে তারা সোজাসাপটা উত্তর দেয়, কেন আমি? সঙ্গে সঙ্গে টয়া, নেহা বাদে বাকিরা কি বলে চিল্লিয়ে ওঠে।
এতে এত চিল্লানির কি আছে? লাবণ্য ধমক দিয়ে বলে ওঠে। এই মেয়ে, তুই কখনো বাপের জন্মে গাছে উঠেছিস যে গাছে উঠবি বলছিস? পড়ে গেলে কি হবে শুনি? তা দেখে তারা ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে, ও আপু, চিল করো তো, আমার কিছু হবে না। উঠিনি তো কি হয়েছে, এখন উঠবো। লাবণ্যর কথা শুনে তারা লাবণ্যর কাছে গিয়ে চিল মুডে বলে ওঠে, হ্যাঁ, তুমি গাছে উঠো, আর আমাদের তুর্য ভাইয়া আর তাজ ভাইয়া এসে কেলাক, তাই না? একদম কোনো গাছে উঠাউঠি হবে না। ভাইয়ারা আসলে তাদের দিয়ে পারাবো। তারার কথায় মেঘা ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে। মেঘার কথায় তারা পাত্তা না দিয়ে ওড়না কোমরে পেঁচাতে পেঁচাতে বলে ওঠে, সে যা মন চাই হোক, তাও আমি উঠবো। বলেই সে গাছের দিকে এগিয়ে যায়। এদিকে তিথি সহ বাকিরা তাকে বাধা দিতে দিতে বলে ওঠে, দেখ তারা ভালো হচ্ছে না, পড়ে গেলে উপায় নেই। একদম গাছে উঠবি না। আর যদি তোর জন্য একটা কথা আমরা শুনেছি না, দেখে নিস, তোকে আজ গাছে ঝুলিয়েই মারবো। সকলে যে যার মতো করে চিল্লিয়ে যাচ্ছে। এদিকে তারা কারোর কথা পাত্তা না দিয়ে সোজা গাছে উঠে পড়ে। গাছটায় ওঠা এতটাও কঠিন ছিল না, কারণ খুব নিচে একটা মোটা ডাল ছিল যেটাতে পা রেখে সে উঠে পড়তে পেরেছে। আবার প্রথম ডালের সাথে মেশানো আর একটা ডাল, সেটা কিছুটা ওপরে। এদিকে মেঘা লাবণ্য তো ভয়ে শেষ, আর কাউকে কিছু বলুক বা না বলুক তাদের তো পুরো মেরে ফেলবে। সকলে যদি জানতে পারে তারা গাছে উঠেছে, তাদের রীতিমতো গা হাত পা কাঁপছে, এক জায়গায় ঠিক মতো দাঁড়াতে পারছে না তারা, ভয়ে রীতিমতো হাঁসফাঁস করছে। এর মাঝেই তাজ হাতে কতগুলো ড্রাগন নিয়ে এদিকটাতেই আসছিল। এমন সময় তারাকে গাছের উপরে দেখে আঁতকে ওঠে তাজ, ভয়ে তার হাত পা কাঁপছে। তারা সেই মুহূর্তে প্রথম ডালটা থেকে দ্বিতীয় ডালে পাড়া দিতে যাবে, অমনি তাজ ভয়ে চিল্লিয়ে বলে ওঠে, তারা। চমকে তাকায় সেদিক পানে সকলে। তারা হুট করে এমন ডাকে পাশ ফিরে তাকাতে নিলেই অমনি বেখেয়ালিভাবে পা পিছলে ঠাস করে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে পা ধরে আর্তনাদ করে ওঠে। এদিকে তাজ পরপর আরও একটা তারা বলে চিৎকার দিয়ে ওঠে। এবারের চিৎকারটা এত জোরে ছিল যে তুর্যের কান অবধি পৌঁছায়। চমকে তাকায় পেছনের দিকে, তাজের গলায় এমন তারার নাম শুনে আঁতকে ওঠে সে। চারপাশে একবার চোখ বুলায়। তাহসান দৌড়ে এসে তুর্যকে বলে ওঠে। তাহসানের কথা শুনে তুর্য ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, তুইও শুনেছিস? তুর্যের হুট করেই তারার কথা মাথায় আসে। তাজের এহেন ডাকে তার ভয় লাগতে শুরু করে। সে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, আবার তারা কই? তুর্য আর 1 মিনিটও দাঁড়ায় না সেখানে, দৌড় লাগায় আমবাগানের দিকে। পেছন পেছন বাকিরাও ছুটতে থাকে। এদিকে তাজ দৌড়ে তারার কাছে যায়। সকলে তারাকে ঘিরে ধরে। টয়াতে এসব দেখে মনে মনে বেশ খুশি। তাজ তারার কাছে গিয়ে দৌড়ে বসে পড়ে। তারা পা ধরে কাঁদছে। তাজ তা দেখে হন্তদন্ত হয়ে বলে ওঠে, কোথায় লেগেছে তোর? কোথায় লেগেছে? পায়ে লেগেছে? বলেই পা দেখতে থাকে তারার। ডান পায়ে হাত দিয়ে তারা ব্যথায় কুকিয়ে ওঠে। তা দেখে তাজ এবার কিছুটা রাগ দেখাতে দেখাতে বলে ওঠে, তোকে কে বলেছিল গাছে উঠতে? শুনে, আমরা কি সব মরে গেছিলাম নাকি? আমাদের ডাকতে পারতিস না? এখন কতটা লেগে আছে দেখেছিস? সবসময় তো ছেলে মানুষে একটু কথাও তুই শুনিস না, এখন দেখেছিস কতটা লেগেছে? ইস, পাটা কেমন সাথে সাথে ফুলে গেছে। একা একাই তাজ আরো কত কথা বলতে থাকে। তারা এবার কান্না বন্ধ করে তাজের পানে তাকিয়ে আছে। আজ কত মাস পর তার দাভাই তার জন্য এমন পাগলামি করছে, তার সাথে ঠিক মতো কথা অবধি বলে না, অথচ সামান্য একটু ব্যথা পাওয়ায় কেমন পাগলের মতো করছে। অথচ সে যতটা ভাবছে ততটাও লাগেনি তার। হয়তো বেখেয়ালিভাবে পড়ে গিয়ে একটু মচকে গেছে, আর সে তো অত ওপর থেকেও পড়েনি যে এত ব্যথা পাবে। অথচ তার ভাই এমন করছে যেন কি না কি হয়ে গেছে। তারার ভাবনার মাঝেই তাজ লাবণ্য মেঘা এদের ধমক দিয়ে বলে ওঠে, আর তোরা থাকতে তার গাছ ওঠে কি করে? আমরা নিষেধ করেছিলাম ভাইয়া, তারা আমাদের কথা শোনেনি। লাবণ্যর কথা শুনে তাজ রাম ধমক দিয়ে বলে ওঠে, ও শোনোনি মানে? না করলে আবার কিভাবে উঠতে দিয়েছিস?
তাজের কথায় লাবণ্য মেঘা মাথা নিচু করে ফেলে। তারার তা দেখে বড্ড খারাপ লাগছে। তার জন্য তার বোনদের বকা খেতে হচ্ছে। তারা তো তাকে আটকে ছিল, বরং সেই তো শোনেনি। তাজকে মেঘাদের বকতে দেখে তারা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, দা ভাই, আপুদের কোনো দোষ। আর বলতে পারে না। তার আগেই তাজ তাকে ধমক দিয়ে বলে ওঠে, তুই একটা কথা বলবি না। আজ বাড়ি চল, তোরজ হচ্ছে, সব কিছুতেই তোর বাড়াবাড়ি। বলেই তাজ তারাকে কোলে তুলে নেয়। তারা পড়ে যাবার ভয়ে তাজের গলা জড়িয়ে ধরে। তাজ হাঁটা দেয় বাড়ির উদ্দেশ্যে। পেছন পেছন বাকিরাও উঠে আসতে থাকে। এর মাঝেই তুর্য দৌড়ে সেদিক পানে আসে। তারাকে তাজের কোলে দেখে তুর্য ছুটে তাদের কাছে এসে পাগলের মতো করে বলে ওঠে, এ কি বাবুই তোর কোলে কেন? কি হয়েছে ওর? ওর কি কিছু হয়েছে? আর তুই এভাবে ওর নাম ধরে চিল্লিয়ে কেন উঠলি? একটানা প্রশ্ন করে থামে তুর্য। তাজ সেটা শুনে রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আম গাছ উঠতে গিয়ে পা ভেঙেছে। তাজের কথায় চমকে তাকায় তারার পানে তুর্য। তারা তা দেখে ভয়ে মাথা নিচু করে ফেলে। তুর্য পায়ের দিকে তাকায়। সে এগিয়ে যায় তারার ঝুলন্ত পা দুটির কাছে। থমথমে মেজাজে পা দুটো দেখতে থাকে। ডান পায়ে হাত রাখতেই মৃদু আর্তনাদ করে ওঠে তারা। তা দেখে তুর্য তারার পানে তাকিয়ে এক পলক ফের ডান পাটার দিকে তাকায়। খুব আলতো করে ধরে পাটা হালকা উঁচু করে। পুরো পাটা ফুলে লাল হয়ে আছে। ফর্সা পাটিতে লাল আভাটি স্পষ্ট চোখে ধরছে। তার মুহূর্তেই তার রাগ উঠে যায়। পা ছেড়ে সামনে গিয়ে অগ্নি চোখে তাকায় তারার পানে। তারা ভয়ে ঠোঁট উল্টে নিচের দিকে তাকায়। তুর্য রাগে যেই বাজখাই কণ্ঠে কিছু বলতে নেবে, তার আগেই তারা ছোট বাচ্চাদের মতো করে দুহাত বাড়িয়ে দেয় তুর্যের পানে, যার অর্থ তাকে কোলে নিতে। তুর্য তা দেখে থেমে গিয়ে তারার পানে তাকায়। তারা ঠোঁট উল্টে তাকিয়ে আছে তুর্যের পানে। তুর্য তা দেখে বুঝতে পারে সে নিজের রাগটাকে দমিয়ে নেয় খুব কষ্টে। তবে চোখে মুখে তার রাগের ছাপ স্পষ্ট। তারা এখনো তার পানে হাত বাড়িয়ে আছে। তা দেখে তুর্য থমথমে মেজাজে তারাকে তাজের কোল থেকে নিয়ে পাজা কোলে করে নিয়ে নেয় তার কোলে। সকলে তা দেখে হালকা মিটিমিটি হাসে। টয়াতুর আগে কটমট করছে, আর সহ্য হচ্ছে না এসব। তার ইচ্ছে করছে তারাকে খুন করে দিতে। তুর্য তাজের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, ওদের নিয়ে আয়, আমি এই বেয়াদবটাকে নিয়ে বাসায় যাচ্ছি। বেয়াদব কথাটা বলার সময় তুর্য দাঁতে দাঁত চেপে তারার পানে তাকিয়ে বলে। তারা দেখে ভয়ে চোখ নামিয়ে নেয়। তুর্যের কথা শুনে তাজ মাথা নাড়ায়। তুর্য আর না দাঁড়িয়ে থেকে হাঁটা দেয় জাহানারা মঞ্জিলে যাবার জন্য। পেছন থেকে আকাশ, লাবণ্য, মেঘা অবাক হয়ে তাকিয়ে আছে। তারা আর তুর্যের বিষয়টা তাদের একদম স্বাভাবিক মনে হয় না। তারা দুজনে বেশ ঘনিষ্ঠ। তারা এটা অবশ্য জানে তুর্য তারাকে ভালোবাসে, তবে তারার ব্যাপারটা তাদের জানা নেই। তাদের ভাবনার মাঝেই তাজ সকলের দিকে তাকিয়ে বলে ওঠে, চলো বাড়ির দিকে যাই। তাজের কথায় সকলে মাথা নাড়িয়ে সায় জানিয়ে হাঁটা দেয় বাড়ির দিকে। এদিকে তুর্য তারাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। তারা তুর্যের পানে তাকায়। তুর্যের মুখ দেখে বোঝা যাচ্ছে ভয়ঙ্কর রকমের রেগে আছে তুর্য। তারা তুর্যের রাগ ভাঙাতে তুর্যের গলা ভালো মতো করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে। ঠোঁট উল্টে বলে ওঠে, আপনি রাগ করে আছেন কেন তুর্য ভাই? আপনি রাগ করে থাকলে যে আমার একদম ভালো লাগে না। তুর্য তারার কথায় তারার পানে তাকায় গম্ভীর চোখে, তবে কিছু বলে না। তা দেখে তারা আরো কিছুটা জড়িয়ে ধরে বলে ওঠে, প্লিজ তুর্য ভাই, রাগ করে থাকবেন না। তারার কথায় থেমে যায় তুর্য। তারা তুর্যের পানে তাকিয়ে আছে। তুর্য তারার পানে কিছু সময় তাকিয়ে থেকে এবার অসহায় কণ্ঠে বলে ওঠে, আপনাকে জ্বালাবো না তো কাকে জ্বালাবো? কেন এত জ্বালাস আমায়? একদিনও হলো না আসতে না আসতেই পা ভেঙে বসে আছিস। তাই বলে এভাবে জ্বালাবি আমায়? নিজেকে এভাবে আঘাত করে আমাকে জ্বালাবি? কবে বুঝবি তুই? বলতো, তোর শরীরের আঘাত আমার উপর কি দিয়ে যায়? আমাকে জ্বালাতে নিষেধ আমি করিনি, তাই বলে এভাবে? তুর্যের কথায় তারা ঠোঁট উল্টে তুর্যের শার্টের বোতাম খুঁড়তে খুঁড়তে বলে ওঠে। তুর্যের কথায় তারা মাথা নিচু করে তুর্যের শার্টের বোতাম খুঁড়ছে তো খুঁড়ছে। সে কি বলবে সে তো জানে না, তাই সে চুপ করে আছে। তুর্য তারাকে চুপ করে থাকতে দেখে হতাশার নিঃশ্বাস ফেলে হাঁটা দেয়।
তারা আগের মতো করেই আছে। কয়েক মিনিটের মাঝে হাঁটতে হাঁটতে জাহানারা মঞ্জিলে গিয়ে পৌঁছায় তারা। বাড়ির ভেতর ঢুকতেই তারাকে সকলে তুর্যের কোলে দেখে হন্তদন্ত হয়ে বসা থেকে উঠে ছুটে আসে। প্রিয়ন্তী বেগম ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে আমার মেয়ে? বাকিরা বাড়িতে বলি ফিরে কেন? তাজ বাসার ভিতরে ঢুকতে ঢুকতে থমথমে মেজাজে বলে ওঠে, তোমার মেয়ে আম গাছে উঠেছে আম পাড়তে, আর সেখান থেকে পড়ে গিয়ে পা মচকেছে। তাজের কথা শুনে প্রিয়ন্তী বেগম মেয়ের পানে তাকায়। তারা মায়ের ভয়ে তুর্যের বুকে মুখ লুকায়। ইমরান খান ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, পা মুচকে গেছে, তাহলে তো ডাক্তার ডাকতে হবে। আমি এখনই ডাক্তারকে ফোন করছি। বলে যেই ফোন করতে যাবে অমনি তুর্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তার প্রয়োজন নেই, আমি দেখছি। এতটা উপর থেকে পড়েনি, এত ব্যস্ত হবার প্রয়োজন নেই। তুর্যের কথায় ইমরান কল না করে তুর্যের পানে তাকায়। তুর্য সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আমি ওর পা প্লাস্টার করে দিচ্ছি। তুর্যের কথায় হামিদ খান বলে ওঠে। হামিদ খানের কথায় পাশ থেকে শাহিদ খান বলে ওঠে, সেগুলো আছে মাঝখানে। একবার ময়নার পা ভেঙে গিয়েছিল, তারপর সেগুলো আনা হয়েছিল বড় গিন্নির রুমে। সেগুলো ড্রেসিং টেবিলে ড্রয়ারে পাবি। শাহিদ খানের কথা শুনে তুর্য মাথা নাড়িয়ে সেখান থেকে তারাকে নিয়ে হাঁটা দেয়। তুর্যকে চলে যেতে দেখে বাড়ির 3 বউ পেছনে পেছনে যেতে নিলে শাহিদ খান তাদের ডেকে বলে ওঠে, তোমরা কোথায় যাচ্ছ? তারা কাছে যাচ্ছি বাবা। শারমিন বেগমের কথা শুনে শাহিদ খান বাধা দিয়ে বলে ওঠে, তার প্রয়োজন নেই, তোমরা তোমাদের কাজ করো, ওদিকটা তুর্য সামনে নেবে। শাহিদ খানের কথায় আর কেউ একটা কথা বলার সাহস পায় না। তারা 3 জন একবার ওপরের দিকে তাকিয়ে ফের অসহায় মুখ করে সেখান থেকে চলে যায় রান্নাঘরের দিকে। ছোটরা আর কেউ কিছু না বলে সেখানেই বসে পড়ে। তিথি কোথাও জায়গা না পাওয়ায় গিয়ে আহিলের পাশে বসে পড়ে। আহিল তিথিকে দেখে হালকা হেসে একটু তিথির থেকে দূরে গিয়ে বসে। তাজ পেছন ফিরে তাকাতেই আহিল আর তিথিকে একসঙ্গে দেখে তার চোয়াল শক্ত হয়ে আসে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় দুজনের পানে, তবে এতে দুজনের কোনো খেয়াল নেই। তিথি আহিল দুজনে মিলে সকলের সাথে কিছু একটা কথা বলছে আর হাসাহাসি করছে। সেটা দেখে তাজের মাথায় যেন রক্ত উঠে যায়। তিথির দিকে কিছুটা সময় অগ্নির দৃষ্টিতে তাকিয়ে সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ধপাধপ পা ফেলে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। তাজকে যেতে দেখে এক পলক তাকায় তিথি। তারারা জাহানারা মঞ্জিলে এসেছে প্রায় 2 দিন পার হয়ে গেছে। তারার পা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, অত বেশিও ব্যথা পায়নি সে, তাই সারতেও বেশি সময় লাগেনি। তবে ব্যথা যতই হালকা হোক না কেন, তুর্য তাকে একদমই বিছানা থেকে নামতে দেয়নি। কড়া শাসনে তাকে রেখেছে, কারোর সাথে কোথাও তাকে যেতে দেয়নি। সকলে এদিকে সেদিকে ঘুরলেও তারাকে সারাদিন বিছানায় বসে থাকতে হয়েছে। তবে এমনটা নয় যে তুর্য ঘুরতে বের হয়েছে সকলের সাথে, না তেমনটা নয়। তুর্য কারোর সাথে ঘুরতে বের হয়নি, সারাদিন তারার সাথে সাথেই থেকেছে। না নিজে বের হয়েছে আর না তারাকে বের হতে দিয়েছে। জাহানারা মঞ্জিলে বলতে গেলে রিসেপশনের তোড়জোড় চলছে। তার কারণ কালকের পরের দিনই রিসেপশন। হাতে তো আছে আর মাত্র একটা দিন। আজকের দিন তো প্রায় শেষই হতে চলল, তাই রিসেপশনের ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে সকাল থেকে। এখন বাজে বিকাল 3টা। বসার ঘরে বসে আছে ডালিয়া বেগম, শারমিন বেগম, সাথে টয়াও আছে। প্রিয়ন্তী বেগম ছোটদের জন্য বিকেলের নাস্তাটা করছে। আজমিরা বেগম শ্রাবণকে ঘুরে ঘুরে খাওয়াচ্ছে। তানিয়া বেগম আর শাহনাজ বেগম ওপরে আছেন। বাড়ির কর্তারা ছাদের ওপর আছেন আর ছোটরা সকলেই বাহিরে গেছে, শুধু তিথি আর তারা ছাড়া। তিথি যায়নি, তার কারণ তুর্য একটু আজ কাজে ব্যস্ত, বাসায় আছে। তবে ডেকোরেশনের দিকে ব্যস্ত সে আর তাজ, তাই তারার সাথে তিথিকে বসিয়ে রেখে গেছে যাতে তারার বোরিং না লাগে। আর তিথিও বিনা বাক্যে থেকে গেছে তারার কাছে। ডালিয়া বেগম রান্নাঘরের দিকে একবার তাকায়। প্রিয়ন্তী বেগমকে দেখলেই তার গা জ্বলে যায়। তার একেবারে সহ্যই হয় না প্রিয়ন্তী বেগমকে। তার ধারণা আজ প্রিয়ন্তী বেগমের জন্যই তার এ অবস্থা। ডালিয়া বেগম রাগে হিংসায় চোখ ফিরিয়ে নেয় প্রিয়ন্তী বেগমের দিক থেকে। শারমিন বেগমের দিকে তাকায়। শারমিন বেগম বসে আছে তার পাশে, বসে বসে টিভি দেখছেন তিনি। ডালিয়া বেগম তা দেখে বেশ বিরক্ত হয়।
হুট করে তার মাথায় একটা কথা আসতেই সে একবার শারমিন বেগম তো একবার প্রিয়ন্তি বেগমের দিকে তাকিয়ে বাঁকা হাসে। আজমিরা বেগম শ্রাবণকে খাওয়াতে খাওয়াতে ওপরে গেছেন। ডালিয়া বেগম বাঁকা হেসে গলা খাকিয়ে কিছুটা ড্রামা করে বলে ওঠে, আজকাল কি দিন কাল যে এলো বুবু। ডালিয়া বেগমের কথায় শারমিন বেগম ও টয়া সহ তার পানে তাকায়। শারমিন বেগম ভ্রু কুঁচকে বলে ওঠে, কেন, কি হয়েছে? শারমিন বেগমের কথায় ডালিয়া বেগম মনমরা ভাব নিয়ে বলে ওঠে, আরে বুবু, আজকে আমার এক ফ্রেন্ড আমায় ফোন করলো। তার কাছ থেকে শুনলাম তার ছোট যা নাকি তাদের ঠকিয়ে সব লিখে নিয়েছে।